দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমার হয়ে বাণিজ্যিক করিডোরের প্রস্তাব, চীনের সামরিক খাতে সহায়তার আশ্বাস। গুমের শিকার পরিবারের জন্য বাজেটে বরাদ্দের আশ্বাস ফখরুলের। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ ডাক্তার শফিকের। পবিত্র আশুরায় শোকের আবহে ঢাকায় তাজিয়া মিছিল, ইসলামের আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সেবা খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় সকাল 10:30টায় দুদেশের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে চীনের তিয়ানআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 19বিংশ শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়েছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানিয়ে চীন বলেছে একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 5 দিনের চীন সফরের ইতি টেনে দেশের উদ্দেশ্যে বিকেলে সস্ত্রীক রওনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগের নানান বিষয়ে আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এবার আরো বেশি আস্থা ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর থেকে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা আসবে বলেই মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। চীনের রাষ্ট্রীয় সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 7:45টায় ঢাকায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট যে বাণিজ্যিক করিডোর নির্মাণের প্রস্তাবনা দিয়েছেন তা ইতিবাচকভাবে দেখছে সরকার। তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশকে প্রাধান্য দেবে দেশটি। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত সরকারের পথে না হেঁটে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা অচিরেই প্রকাশ করা হবে। তারা খুব আস্তে ধীরেই জানতে পারবেন যে আমাদের ওখানে কি কি চুক্তি হয়েছে। আমরা বিগত সরকারের মতো নয়, আমরা ইনশাল্লাহ এমন চুক্তি করেছি যেগুলো আপনারা আস্তে ধীরে জানতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই ব্যবসার প্রেশার হোক, বাণিজ্যের প্রসার হোক, তাহলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে, ট্রেড ভলিউম বাড়বে। সুতরাং আমরা ইতিবাচকভাবে দেখছি। পরবর্তীতে এটা তো এখনও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি, প্ল্যানিং স্টেজে যাবে এবং ফিজিবিলিটি করা হবে। বাট ইন জেনারেল আমরা তো চাই শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ ইস্টের অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটের একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মতো ফ্যাসিবাদী আমলে গুমের শিকার পরিবারগুলোকেও ভাতার আওতায় আনতে সংসদে বিল পাশ করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারগুলোর কথা প্রধানমন্ত্রী শুনেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। ইফতেখার রেজা রিপোর্ট। আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদের। একদিন দুদিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে যুগ। নিষ্পাপ কান্নায় শুধুই বাবাকে খুঁজে ফেরা, কান্নাই যেন নিত্যদিনের সঙ্গী। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের। অশ্রু সজল অপেক্ষার প্রহর গুনে গুনে মলিন মুখগুলোতে মুছে গেছে হাসির রেখা। নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার মায়ের ডাকের প্রতিকার ও পুনর্বাসনের অধিকার বিষয়ক জাতীয় সংলাপ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব নিজেও কান্না সংবরণ করতে পারলেন না। বললেন, গুম নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না, স্বজনদের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন তিনি। কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলোতে রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নীতি নিয়ে বিতর্ক এড়িয়ে ফ্যাসিবাদ প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। We have been crying last 17 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়। সানজিদ ইসলাম তুলির নেতৃত্বে তখন সারা দুনিয়াতে যেভাবে তিনি এই অন্যায়, এই ফেসিজমটা তুলে ধরেছিলেন, তারই তো ধারাবাহিকতায় পরবর্তীতে জুলাই আন্দোলন, তারই তো পরবর্তীতে ধারাবাহিকতায় সরকারের পতন। ভুক্তভোগীদের চোখের পানির মূল্য দিতে রাষ্ট্র যেন কার্পণ্য না করে, সেই আকুতি ছিল গুমের শিকার ও পরিবারের সদস্যদের কণ্ঠে। যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই পরিচয় বলে যাব, আমার ভুক্তভোগের গল্প বলে যাব। যে গুম পরিবার আছে, সেই পরিবারগুলোর যে আর্থিক সংকটের মধ্যে আছে এবং যে আইনগতভাবে তাদের যে বাধা বিপত্তি আছে, সেই বাধা বিপত্তিগুলোর জন্য দূর করা হয়। মানবাধিকার কর্মীদের দাবি, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে জোরদার করতে হবে তদন্ত। বিভিন্ন বন্দিশালার মধ্যে তাদেরকে ভয়ঙ্কর রকম, অস্বস্তিকর রকম বন্দিশালার মধ্যে গোপনীয় ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হতো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে উদাসীন। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করেছে মন্তব্য করেন জামাত আমির। বলেন, আফসোস, বর্তমান সরকারি দল প্রায় ৭০% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে দেশ হিসেবে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না।
আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত। মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের রাধা গোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বিজিবি ও এলাকাবাসী জানায়, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা ৩ দফায় ২০ জনকে পুশিনের চেষ্টা করে, তবে প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। সীমান্তে ভারতের পুশ ইন চেষ্টা যথাযথ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যদি কোনো বাংলাদেশি সে দেশে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিলে তার যাচাই বাছাইয়ের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সাবেক আইজিপি বেনজির আহমদ প্রসঙ্গে তিনি বলেন, দুবাই সরকারকে নথিপত্র পাঠানো হয়েছে, তবে দেশ থেকে এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তীতে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। পবিত্র আশুরা উপলক্ষে শোকের আবহে রাজধানী ঢাকায় আয়োজন হয় তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন এই মিছিলে। ছিল শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। এই মাতম শোকের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, সত্য, ন্যায় আর ইসলামের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারের। এ যেন মনে করিয়ে দেয় ৬১ হিজরির সেই হৃদয় বিদায়ক কারবালার ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন পরিবার পরিজন ও সঙ্গীদের নিয়ে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তৃষ্ণার্ত শিশু সন্তানসহ তার আত্মত্যাগ আজও সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে আছে। ১০ মহরম পবিত্র আশুরার সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হন হাজারো শিয়া মতাবলম্বী। শোক, দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। কারবালার স্মৃতিকে ধারণ করে কালো পোশাক আর খালি পায়ে অংশ নেন শোকাহত মানুষ। ইমাম হোসেনের ইসলাম সব পরিবার সহ কারবালাতে গেছিলেন, দাওয়াত করে তাকে ডাকা হয়েছিল। দাওয়াতের 3 দিন পর তাকে পানি বন্ধ করে দেওয়া ছিল। তারপর তারা ৭২ জন সাহাবী নিয়ে উনি এখানে ছিলেন। ইমাম হোসেন আলাইহিস সালামের শোক মিছিল বের করে আমরা এটা জনগণকে জানাইতে চাই যে হকের সাথে থাকো। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনী দালান ও মোহাম্মদপুর থেকে বের হয় তাজিয়া মিছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আজকে আমাদের এই শোক যাত্রা আর কি। ধর্মভিত্তিক কোনো বিদ্বেষ না করে আমরা যেন মুসলমান ভাই ভাই করে একসাথে আমরা থাকতে পারি। শোকের এই দিনটি শুধু অতীতের একটি ঘটনা স্মরণ নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চিরন্তন বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর।
এমবাপ্পে বনাম হালান্ড, ক্লাব ফুটবলের চিরচেনা দ্বৈরথ এবার বিশ্বমঞ্চেও। গত বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে এবারের আসরের ডার্ক হর্স নরওয়ে। যদিও ফরাসি শিবিরে আছে দুঃসংবাদ, মায়ের শেষকৃত্যে অংশ নিতে এই ম্যাচে ডাক আউটে উপস্থিত থাকবেন না দিদিয়ের দেশম। এদিকে ফ্রান্সের বিপক্ষে নির্ভর হয়ে মাঠে নামার বার্তা দিয়েছে নরওয়ে। আই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল ও ইরাক। ম্যাচ দুটি শুরু হবে রাত 1টায়। লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় হত্যার শিকার মা ও 3 মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পার সড়কে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে নিহত শাহিনুর বেগম, তার বড় মেয়ে সায়মা আক্তার, মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, 4 জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর শহরে নদীর পার এলাকায় ভাড়া বাসায় ঢুকে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা করে এক যুবক। পরে ওই যুবক অন্তর মজুমদার গণপিটুনিতে মারা যায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। মৌসুম শেষে টমেটোর দাম বাড়লেও কমেছে করলা, পটলের। ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 5 টাকা, আর সোনালী মুরগিতে কমেছে প্রায় 20 টাকা। ডিমের দামও কমতির দিকে। দাম কমেছে প্রায় সব ধরনের মাছ এবং পেঁয়াজ, রসুন ও আদার। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে সাপ্তাহিক ছুটির দিনও ক্রেতাদের চাপ অনেকটাই কম, তবে বাজার ভরপুর সবজি, দামও কমতির দিকে। খালি একমাত্র বাজারে টমেটোর সিজন শেষ, ওটার দাম একটু বেশি, নয় প্রত্যেকটা জিনিসের দাম কম। দ্রব্যমূল্য আমার কাছে মনে হয় যে এখনো সহনীয় মাত্রাতেই আছে। কুরবানির আগে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, এখন বর্তমানে পেঁয়াজ 40 থেকে 35। আর আদা রসুন আগে যে বাড়ছিল, কুরবানির সময় যে বাড়ছিল 200 টাকা 220 টাকা হয়েছিল, ওইখান থেকে কিছুটা কমছে 50 টাকা 60 টাকা, বর্তমানে 100। বেশ অনেকদিন ধরেই স্বাভাবিক বিয়ার 28 ও মিনিকেট চালের দাম, তবে দাম ঊর্ধ্বমুখী পোলাও চালে। পোলাও চালটা আপনি মনে করেন ঈদের আগে আমরা 140 টাকা বিক্রি করতাম, সেই পোলাও চাল বর্তমানে 160 টাকা বিক্রি করতেছি। এক বস্তা চাইলে আমরা 800 হইতে 1000 টাকা বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে সোনালী মুরগিতে। গত সপ্তাহ সোনালী বেচছি আমরা 360 টাকা, এই সপ্তাহ বেচতে আসছি 340, 350 এরকম বেচতেছি। সোনালী 10 টাকা কমছে। ডিমের দামে স্বস্তি, লাল ও সাদা ডিমে কমেছে ডজনে 10 থেকে 15 টাকা। লাল ডিমের ডজন 120 টাকা, এই সপ্তাহে চলতেছে 110 থেকে 115 টাকা ডজন। সাদা মুরগি ডিম ছিল 110 টাকা, এখন চলে 100 টাকা ডজন। গত সপ্তাহের তুলনায় দেশি মাছের দাম বেশ খানিকটা কমেছে। ইলিশের কেজিতে কমেছে প্রায় 500 টাকা। ইলিশ মাছের আমদানি বেশি, মাছের দাম কম। এগুলো বিক্রি করছি 3000-3100 করে কেজি বিক্রি করছি। আজকে বিক্রি করতেছি 2600-2500 করে। 3 কেজি ওজনের তেলাপিয়া ভাই 200 টাকা মানুষ খাচ্ছে না ভাই। শিং মাছ, যে শিং মাছ 400-500 বেচছি ভাই, সেটা এখন 300 টাকা বেচতে হচ্ছে ভাই। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, আর খাসির মাংস 1300। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাতের খবরে আবারও সময় হলো বিরতির। আরো খবর আরেকটু পর। ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে মৃতদেহ। মার্কিন নিষেধাজ্ঞা, বুট, কাউবয় হ্যাট, বুল রাইডিং আর পশ্চিমা ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফোর্ট ওর্থ স্টকইয়ার্ড, টেক্সাসের ডালাসের ঐতিহাসিক স্থানও এখন যুক্ত হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। ঐতিহ্য আর আধুনিক ক্রীড়া উৎসবের এই মিলনস্থল থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। কখনো এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় গবাদি পশুর বাণিজ্যিক কেন্দ্র, আজ সেই ইতিহাসই পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রতিদিনের মতো এখন এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ক্যাটল ড্রাইভ। রাস্তা জুড়ে হাঁটে টেক্সাস লংহর্ন গরুর পাল, যা দর্শনার্থীদের ফিরিয়ে নেয় শতবর্ষ আগের কাউবয় যুগে। এইখানেই প্রথম লংহর্নের শুরু হয়েছে 1876।
সো 1876 সালে এই কালচারটাকে এখনও তারা ধরে রাখছে, আগের মতো তারা ধরে রাখতে পারে না, বাট তারা স্টিল লং হর্নের ব্যাপারে এখানে ওয়াইল্ড ওয়েস্ট, কাউবয়েস, এটাই হচ্ছে আমাদের মেইন টেক্সাস। স্টক ইয়ার্ডের অলিগলি জুড়ে কাউবয় সংস্কৃতির ছাপ, সারি সারি দোকানে মিলছে কাউবয় বুট, হ্যাট, বেল্ট আর পশ্চিমা পোশাক। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা মেতে উঠেছেন টেক্সাসের ঐতিহ্যের স্বাদ নিতে। এদিকে কাউবয় সংস্কৃতির প্রতীক বুল রাইডিং, বিশাল আকৃতির ক্ষিপ্র ষাঁড়ের পিঠে 8 সেকেন্ড টিকে থাকাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুহূর্তের ভুলে ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা, তবু রোমাঞ্চের খোঁজে হাজারো দর্শকের ভিড় জমে প্রতিটি আয়োজনে। ফুটবল দেখতে আসা অনেক বিদেশি সমর্থকও সুযোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী খেলাটিকে কাছ থেকে দেখার। কাউবয় বুট, কাউবয় হ্যাট আর ফুটবলের উন্মাদনায় ঐতিহ্যের শহর ডালাস এখন মুখর। সব মিলিয়ে বিশ্বকাপের আমেজ এখন তুমুলে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র। আর এরই সাথে শেষ করছি রাতের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, মিয়ানমার হয়ে বাণিজ্যিক করিডোরের প্রস্তাব চীনের, সামরিক খাতে সহায়তার আশ্বাস। গুমের শিকার পরিবারের জন্য বাজেটে বরাদ্দের আশ্বাস ফখরুলের, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ ডাক্তার শফিকের। পবিত্র আশুরায় শোকের আবহে ঢাকায় তাজিয়া মিছিল, ইসলামের আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।